সুপ্রভাত বন্ধুরা। আজ 14 এপ্রিল মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। হরমুজে অবরোধ শুরু করলো আমেরিকা। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানি জাহাজ কাছাকাছি এলেই উড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানে ইরানের সঙ্গে সমঝোতার বৈঠক ব্যর্থ হওয়ার পর রবিবার ট্রাম্প জানিয়ে দিয়েছেন সোমবার থেকেই সেই অবরোধ শুরু হবে। তিনি জানিয়েছিলেন হরমুজে পণ্য পরিবহনকারী সমস্ত জাহাজ আটকাবে আমেরিকা। অবরোধ শুরু করার আগে আবার একবার ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট করে তাঁর হুঁশিয়ারি, আমরা ইরানের কিছু সংখ্যক জাহাজকে আঘাত এখনো করিনি, সেগুলি দ্রুতগামী আক্রমণকারী জাহাজ বলে। তবে এই জাহাজগুলির কোনোটি যদি আমাদের অবরোধের কাছাকাছি আসে তবে সেগুলিকে সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এই আঘাত হবে দ্রুত এবং নির্মম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধের শুরুতেই নিঃস্বার্থ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কিন্তু স্টারমার তার আশা পূরণ করেননি। এবার ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের সিদ্ধান্তেরও বিরোধিতা করল লন্ডন। ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন সোমবার বিকেল থেকে হরমুজ অবরোধের যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন তাতে তার মোটেও সায় নেই। পশ্চিম এশিয়ায় মোতায়েন ব্রিটিশ বাহিনী ইরানের বন্দর অবরোধের অভিযানে কখনোই সামিল হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ পরবর্তী কূটনৈতিক প্রচেষ্টার জন্য দরজা খোলা রাখার ইঙ্গিত দিলেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বেশ কয়েকটি পোস্ট করেন তিনি। গালিবাফ বলেন, আলোচনার এই পর্বে যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, কিন্তু এখন এটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আগামী দিনে যুক্তরাষ্ট্র আমাদের আস্থা অর্জন করতে পারবে কি না। প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধকরণের বিরোধিতা করে ব্রিটেনের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে আয়োজিত বিক্ষোভ থেকে 523 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই তথ্য জানিয়েছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে বলেছে, একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানোই এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরাকের পার্লামেন্টে শনিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিজের আমেরিকে নির্বাচিত করেছে। এর মধ্যে দিয়ে ইরাকের সরকার গঠন প্রক্রিয়া স্থবির করে রাখা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের দাবি নাকচ করল ইরান। হাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে 30 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মিশরের রামেশিয়ামে নতুন লিপির সন্ধান পেলেন কোরিয়া হেরিটেজ সার্ভিসের গবেষকেরা। আসছি দেশের খবরে। যোগীরাজ্য উত্তরপ্রদেশের নয়ডায় সকাল থেকে চলা শ্রমিক বিক্ষোভের মাঝে এবার পদক্ষেপ করল উত্তরপ্রদেশ সরকার। শ্রমিকদের অভাব, অভিযোগ, দাবি দাওয়া খতিয়ে দেখতে গঠন করা হলো উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটিতে আমলাদের পাশাপাশি থাকবেন শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষের প্রতিনিধিরাও। প্রসঙ্গত, শ্রমিকদের বিক্ষোভ ঘিরে সোমবার সকাল থেকে দৃশ্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় নয়ডার ফেজ 2 এলাকায়। রাস্তা অবরোধ হয়, গাড়ি ভাঙচুর হয়, অগ্নিসংযোগ করা হয় গাড়িতে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষুব্ধ শ্রমিকদের। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় দিল্লির সঙ্গে নয়ডার সংযোগকারী রাস্তা। কয়েক কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। সোমবারের এই বিক্ষোভের ঘটনায় বিকেল পর্যন্ত প্রায় 100 জনের গ্রেপ্তারির খবর পাওয়া গেছে। লোকসভা এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণকে স্বাগত জানালেও মোদী সরকারের কর্মপদ্ধতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল দেশের বিভিন্ন মহিলা সংগঠন, সমাজকর্মী এবং শিক্ষাবিদেরা। রমিলা থাপার, জয়তী ঘোষ, নন্দিনী সুন্দর, উর্বশী বুটালিয়ার কেন্দ্রের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সদস্যদের চিঠি দেওয়ার পাশাপাশি যৌথ বিবৃতিও দিয়েছেন তাঁরা। ওই চিঠিতে সই করেছেন কমপক্ষে 488 জন বিশিষ্ট মানুষ। তাদের দাবি, মহিলা সংরক্ষণকে কোনোভাবেই পরবর্তী জনগণনা এবং লোকসভার আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করে রাখা চলবে না। দেশকে প্রতারণা করে গরিবের অর্থ লুটকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
সিবিআই এবং ভিজিলেন্স কমিশনের বৈঠকে তার এই সতর্কবার্তার পরেও বাস্তবে জালিয়াতির চিত্র বদলায়নি, বরং বেড়েছে বলেই উঠে আসছে নানা প্রতিবেদনে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর পিএমওর আধিকারিক পরিচয় দিয়ে দেশজুড়ে প্রতারণা চক্র সক্রিয় রয়েছে। গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে অন্তত 3 ডজন এমন প্রতারক ধরা পড়েছে, যারা নিজেদের পিএমওর কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ করেছে। দক্ষিণ কাশ্মীরের তীর্থস্থান অমরনাথের বার্ষিক যাত্রা 3রা জুলাই শুরু হবে। 97 দিন চলবে এই যাত্রা। 28শে আগস্ট এই যাত্রা শেষ হবে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। 13 থেকে 70 বছর বয়সী তীর্থযাত্রীরা এই যাত্রায় অংশ নিতে পারবেন। আগামী 15ই এপ্রিল থেকে যাত্রীদের নিবন্ধন শুরু হবে বলে জম্মুর লোকভবনে সাংবাদিকদের জানিয়েছেন উপরাজ্যপাল। দেশজুড়ে তৈরি হয়েছে অস্থিরতা এবং উদ্বেগ। পাকিস্তানে ভেস্তে গেল আমেরিকা ইরানের বৈঠক, ফলে শেয়ার বাজারের ফের অস্থিরতা। বেসরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাস, এবছর দেশে বৃষ্টির ঘাটতি হতে পারে 6%। কৃষি মার খেলে যুদ্ধের জেরে রপ্তানি কমলে কিংবা জ্বালানির চড়া দাম মূল্যবৃদ্ধিকে বাড়িয়ে দিতে পারে। আমেরিকার সঙ্গে চুক্তির শর্তে নয়াদিল্লি তাদের কৃষি পণ্যের বাজার খোলা সহ ভারতের বাণিজ্যের একাধিক সুবিধা দিলেও চূড়ান্ত চুক্তিতে শর্ত না বদলাতে পারলে দেশের অর্থনীতি সমস্যায় পড়তে পারে। যুদ্ধের কারণে বহু পণ্যের দাম বেড়েছে। খাদ্যপণ্য দামি হলে সুদ বাড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে। এই পূর্বাভাস দিচ্ছেন অর্থনৈতিক এবং সামাজিক বিশেষজ্ঞরা। এখন রাজ্যের খবর। ট্রাইব্যুনালে ভোটের আগে সব আবেদনের নিষ্পত্তি নিশ্চিত করার কথা বলেনি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এদিনের শুনানিতে রিপোর্ট জমা দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই রিপোর্টে বলা হয়েছে, ট্রাইব্যুনালে 11ই এপ্রিল পর্যন্ত জমা পড়েছে 34 লক্ষ আবেদন। এই সময়ই আবেদনে বলা হয় যে 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল সব আবেদন এত কম সময়ে বিবেচনা করে উঠতে পারবে না। ফলে ট্রাইব্যুনালে আবেদনকারীদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হোক। আইন বিষয়ক ওয়েবসাইট লাইভ ল জানাচ্ছে যে তখনই প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আবেদনকারীদের হলে ভোটদানের প্রশ্ন আসছে কিভাবে? যারা বৈধ হিসেবে অনুমতি পেয়েছে তাহলে তাদের ভোটদানের স্থগিত করতে হয়। ফের অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনা উড়িয়ে দেয়নি সুপ্রিম কোর্ট। তবে বিচারপতি জয়মাল্য বাগচি শুনানিতে মন্তব্য করেছেন যে তাদের নাম 9 এপ্রিলের মধ্যে বিবেচিত হয়েছে, তারা 23 এপ্রিল ভোট দিতে পারবেন। উল্লেখ্য, প্রথম পর্বের ভোটে 23 এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 6 এপ্রিল। দ্বিতীয় পর্বে 29 এপ্রিল ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল 9 এপ্রিল। মনোনয়ন জমা পড়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে যায়, যার ভিত্তিতে ভোট নেওয়া হয়। বিচারপতি বাগচি বলেছেন, 123টি বিধানসভার মনোনয়নের শেষ দিন ছিল 6 এপ্রিল। 6 এপ্রিল রাতে তালিকা প্রকাশিত হয়। কিছু নাম বাইরে থাকতে পারে। 23 এপ্রিলের ভোটার তালিকায় সেই নাম রাখা যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশে 19টি অ্যাপিল ট্রাইব্যুনাল গড়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু এখনও সেভাবে শুরু হয়নি কাজ। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মৌখিক মন্তব্য করলেও স্পষ্ট নির্দেশ কিছু দেননি। 3 মাসের ব্যবধানে কয়লা কেলেঙ্কারি তদন্তে আবার আইপ্যাক কর্তার ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তাদের নিশানায় ভোট কুশলী সংস্থাটির অন্যতম পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। তাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ইডির অভিযোগ অনুযায়ী প্রায় 20 কোটি টাকা মূল্যের হাওয়ালা ফান্ড এই কয়লা চুরির মাধ্যমে সংগৃহীত হয়ে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থাটির হাতে পৌঁছেছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, কয়লা চুরির টাকা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার কাজে ব্যবহার করা হয়েছে, যার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ পাচার এবং নয়ছয় করার অভিযোগে তাকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে হুগলি জেলার আরামবাগে। এই অপমানের হাত থেকে বাঁচতে এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে শেষ পর্যন্ত স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নেওয়ার আবেদন জানালেন আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের 6 বাসিন্দা। সোমবার দুপুরে তারা আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে গিয়ে ভারতের রাষ্ট্রপতির কাছে এই মর্মে একটি স্মারকলিপি জমা দেন। সোমবারের এই ঘটনার দৃশ্য ছিল নজিরবিহীন। আবেদনকারীরা তাদের শরীরের বিভিন্ন অংশে সচিত্র
চরিত্র পরিচয়পত্র, আধার কার্ড এবং নাগরিকত্বের যাবতীয় নথিপত্র সেঁতে মহকুমা শাসকের দপ্তরে হাজির হন। তাদের দাবি, বছরের পর বছর এই দেশেই বসবাস এবং সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও বিশেষ সংশোধন প্রক্রিয়ায় তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্যে অন্যতম হলেন গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা তৈবুন্নেসা বেগম। তিনি ক্ষোভের সঙ্গে জানান, দীর্ঘ 34 বছর শিক্ষকতা করেছি, এদেশেরই ভূমিপুত্র, অথচ আজ আমার নাম ভোটার তালিকায় নেই। ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মৃত্যু অনেক ভালো, তাই আমরা স্বেচ্ছামৃত্যুর অনুমতি চাইছি। পোস্টাল ব্যালটে ভোট চুরির অভিযোগে তোলপাড় হলো রায়গঞ্জ। এদিন ঘটনার জেরে মৃত্যুও হয়েছে 85 বছরের এক বৃদ্ধার। তারপরই ভেঙে পড়েছে বিক্ষোভ। সোমবার রায়গঞ্জ বিধানসভার মারাইকুড়া অঞ্চলে 61 নম্বর বুথে এই ঘটনায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। অভিযোগ, দৃষ্টিহীন 85 বছরে ওই বৃদ্ধার বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট নিতে এসে জালিয়াতির চেষ্টা করেন বিএলও। পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে ওই বৃদ্ধার ভোট জোর করে নেওয়ার অভিযোগ উঠেছে ওই বিএলওর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট আধিকারিক বিজেপির দালাল হিসেবে কাজ করছিলেন। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। হই হট্টগোলে দৃষ্টিহীন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। শেষে খেলার খবর। ঘানার ক্লাব বেরেকুম চেলসির বাস ঘিরে এলোপাথারি গুলি ডাকাত দলের। তাতে মৃত্যু হয়েছে ডমিনিক ফ্রিম্পং নামে এক ফুটবলারের। রবিবার প্রিমিয়ার লিগের একটি অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে ডাকাত দলের খপ্পরে পড়ে ফুটবল দলের বাস। ভারতীয় হকিতে নতুন বিতর্ক। একদিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, অন্যদিকে জাতীয় দলের কোচ ক্রেগ ফুলটন। তার সঙ্গে রয়েছেন মহিলা দলের কোচ সিউয়ার্ড মারিজনে। এর মাঝে চাপে হকি ইন্ডিয়ার কর্তা। এবছর পরপর রয়েছে এশিয়ান গেমস এবং বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতায় দল নিয়ে বিরোধী অবস্থানে সরকার এবং কোচেরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।